টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অল সাবজেক্টের 3 থেকে 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর শুরু করার আগে একবার দেখে নেবো তোমার সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ভৌত পরিবেশ, তাপ, তারপরে রয়েছে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, তারপরে দেখো তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, জীবনবিজ্ঞান থেকে রয়েছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। ঠিক আছে, এখানে তোমার 10 বা 15 নম্বর থাকতে পারে জীবনবিজ্ঞান থেকে। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্রথম যে পার্ট রয়েছে ভৌত বিজ্ঞান পার্ট, তার প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়, বেড়ে যায়, একই থাকে নাকি শূন্য হয়? উত্তর হচ্ছে কমে যায়। পরের প্রশ্ন, বরফের গলনাঙ্ক এর মধ্যে কোনটা? সঠিক হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, Zn প্লাস H2SO4 প্লাস ইজ ইকুয়াল টু ZnSO4 প্লাস H2 এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো? উত্তর হচ্ছে H2SO4। নেক্সট প্রশ্ন, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? উত্তর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংকেত যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কপার সালফেট। নেক্সট দেখো, 50 কিলোমিটার ওপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো? উত্তর হচ্ছে 4 লক্ষ ভোল্ট। নেক্সট, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় সব পদার্থের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো? এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NOOH। একটি বাক্য উত্তর দাও। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর হচ্ছে বিকিরণ। নেক্সট, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর হচ্ছে কাঁচ। পরের প্রশ্ন, শিশির পড়ার শর্ত কি? উত্তর লিখবে 1 আকাশ পরিষ্কার ও মেঘহীন থাকবে, 2 বায়ুর আর্দ্রতা বেশি হতে হবে, 3 বাতাস স্থির থাকতে হবে, 4 তাপের ভালো বিকিরক ও কুপরিবাহী পদার্থের সংস্পর্শে থাকা বস্তু হতে হবে, তারপরে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি। এগুলো হচ্ছে শর্ত। পরের প্রশ্ন, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। উত্তর লিখবে ক্যাটালেজ। পরের প্রশ্ন, অক্সিজেনে কোন পদার্থের দহনে কি উৎপন্ন হয়? তো অক্সিজেনে কোনো পদার্থের দহনে ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? উত্তর লিখবে লোহার চামচ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? উত্তর লিখবে ইলেকট্রন গৃহীত হয় বলে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন চলে যাবো, থার্মোফ্লাক্সের কার্যনীতি সম্পর্কে লেখো। তো কার্যনীতি লিখবে, কাঁচ তাপের কুপরিবাহী এবং কাঁচপাত্র ও ধাতব বা প্লাস্টিকে আবরণের মধ্যবর্তী স্থান নরম কুপরিবাহী দিয়ে পৃথক থাকার ফলে এবং পাত্রের মুখে থাকা কর্কের ছিপিও অন্তরক পদার্থ হওয়ায় পরিবহন পদ্ধতিতে বাইরের বায়ুর সঙ্গে ফ্লাস্কে থাকা তরলের তাপীয় আদান প্রদান ঘটতে পারে না। আবার কাঁচপাত্রের দুটি দেওয়াল প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে বাইরে থেকে তাপ ভেতরে যেতে বা ভেতর থেকে বাইরে আসতে পারে না। কাচের দেওয়াল দুটির মুখোমুখি অংশ পারদ বা রূপোর প্রলেপ লাগিয়ে চকচকে করা হয়, ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটার সময় মসৃণ পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ প্রতিফলিত হয়ে যায়, ফলে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনও ব্যাহত হয়। সুতরাং সংশ্লিষ্ট ব্যবস্থাগুলির মাধ্যমে তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়ায় কার্যকরী হওয়ার সুযোগ না থাকায় দীর্ঘ সময়ের জন্য ফ্লাস্কের অভ্যন্তর এবং বাইরের পরিবেশের মধ্যে তাপের গ্রহণ ও বর্জন ঘটে না, ফলে উষ্ণতাও অপরিবর্তিত থাকে। তো এটাই হচ্ছে থার্মোফ্লাক্সের কার্যনীতি। নেক্সট দেখো,
400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রিতে আনতে কত ক্যালোরি তাপের প্রয়োজন? দেখো এর উত্তরটা আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন, মানে চূড়ান্ত তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 70 থেকে 30 বাদলে 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ভর আমরা পেয়েছি 400 গ্রাম দিয়ে দিয়েছে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ বলেছে 0.21 ক্যালোরি পার গ্রাম। তো এবার যদি আমরা কিউ নির্ণয় করতে চাই তাহলে এম সি আর ডেল্টি এর মানটা বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 400 ইন্টু 0.21 ইন্টু 40 ক্যালোরি, তো 3360 ক্যালোরি। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? তো দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই ভিডিওটা দেখতে ইন্টারেস্ট লাগবে না, তার জন্য আমি আর পড়লাম না। তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় টুকে নাও। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকল দেখে নিয়েছো। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 5 = 15। প্রথম প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। তো দেখো এই রাসায়নিক বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। এখানে PbS H2O2 দ্বারা জারিত হয়ে PbSO4 উৎপন্ন করে এবং H2O2 বিজারিত হয়ে জলে পরিণত হয়। ঠিক আছে, তো এই যে উত্তরটা এখানে লেখানো হয়েছে এই উত্তরটা লিখলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্ন। 2 নম্বর, এর অথবা আছে দেখো, জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে কোন কোন বিষয়ের উপর পার্থক্যটা লেখানো হয়েছে দেখো, ইলেকট্রন গ্রহণ বর্জন, অক্সিজেন গ্রহণ বর্জন আর হাইড্রোজেন গ্রহণ বর্জন, এইসব বিষয়ের উপর পার্থক্য লেখানো হয়েছে। তো পার্থক্যটা একবার দেখে নিও, আমি আর পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্ন। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? তো দেখো পার্থক্য কি লেখা আছে, সংজ্ঞাগত পার্থক্য লেখানো হয়েছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে। আর তারপরে দেখো CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় তার উত্তরটা এখানে নিচে লেখানো হয়েছে এবং নিচের ইকুয়েশনটাও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। এবার দেখো এখানে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার জানতে চেয়েছে। প্রথম ব্যবহার হচ্ছে ধাতু নিষ্কাশনে, দ্বিতীয় ব্যবহার হচ্ছে ধাতু পরিশোধনে, তৃতীয় ব্যবহার হচ্ছে তড়িৎ লেপনে। ঠিক আছে, তো 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার 3টে পয়েন্টের সাহায্যে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, অথবা দেওয়া হয়েছে তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে? প্রথমে দেখো তড়িৎ লেপন কাকে বলে তার সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরে তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। আর এখানে বলেছে লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি ব্যবহার করবে? তো অ্যানোডে ব্যবহার করবে হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক ধাতু ব্যবহার করা হবে, আর ক্যাথোডে যে লোহার পাইপের উপর প্রলেপ দেওয়া হবে সেটি ব্যবহার করা হবে ক্যাথোড হিসাবে। ঠিক আছে, তো এই প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে জিঙ্ক আয়রনের দ্রবণ যেমন জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে জিঙ্ক দ্রবীভূত হয়ে দ্রবণে আসে এবং ক্যাথোড অর্থাৎ লোহার পাইপের উপর জিঙ্কের পাতলা স্তর জমা হয়। দেখো পরবর্তী যেটা আছে, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। এই উত্তরটা যেমন করে এখানে আছে ঠিক একইভাবে তোমরা এই উত্তরটা লিখে নেবে খাতায় সুন্দর করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অথবাতে আছে ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে ঘটে তার কারণ সহ ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ এর কারণ সহ ব্যাখ্যাটা এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে এর উত্তরটা লিখে নিয়েছো। পরেরটা দেখো, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। সব তড়িৎ বিশ্লেষণই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। দেখো উত্তরটা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, এর উত্তরটা তোমরা দেখে নাও। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে দেখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্ন। এলইডি কি ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? তো প্রথমে দেখো এলইডি কি সেটা এখানে লেখানো হচ্ছে, এরপরে এলইডির একটা ছবিও এখানে দেওয়া হয়েছে। তারপরে যে প্রশ্নটা আছে যে ভিজে মাটিতে দাঁড়িয়ে
ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন, তার উত্তরটা দেখো নিচে এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এবার চলে আসছি আমরা পরবর্তীতে। এর পরবর্তীতে আমার লাইফ সায়েন্সে কি আছে দেখে নাও। লাইফ সায়েন্সে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? প্লেগ, ম্যালেরিয়া, ডেঙ্গি নাকি পোলিও? উত্তর হচ্ছে ডেঙ্গি। নেক্সট, ডিওটিএস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? তো এটা হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায় সেটা যদি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেখানে লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? উত্তর হচ্ছে জলদি জাত। এবার দেখো, কোন আম সবচেয়ে আগে পাকে? উত্তর হচ্ছে গোলাপ খাস। নেক্সট, চায়ের মূল উপাদান হলো, দেখো এখানে এ এবং বি অর্থাৎ ট্যানিন এবং ক্যাফিন দুটোই হবে, তো তার জন্য সঠিক উত্তর হচ্ছে ডি, এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো জলের উপরের স্তরে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? উত্তর হচ্ছে মৌচাক তৈরি করা। পরের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2। এখানে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। তো এর মধ্যে যেটা বিসদৃশ শব্দ সেটা হচ্ছে এগ্রিকালচার। তারপরে দেখো, লেঘর্ন হলো এক প্রকারে লেইং বা ডিম উৎপাদনকারী ব্রিড। তারপরে দেখো, ডিম পোনা থেকে ধানি পোনা আতুর পুকুরে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন দেখো, মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখো। তো দেখো, দুটি পার্থক্য কি কি বিষয়ের উপর লেখানো হয়েছে? আকার ও বৃদ্ধির বিষয়ে আর বাণিজ্যিক গুরুত্ব, এই দুই বিষয়ে লেখানো হয়েছে। তোমরা একবার লিখে নিও সুন্দর করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, মধুর উপাদানগুলির নাম লেখো। তো মধুর প্রধান উপাদানগুলি কি ছিল? শর্করা, জল, এনজাইম, ভিটামিন, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড, পরাগরেণু আর অ্যারোমা যৌগ। ঠিক আছে, এগুলো হচ্ছে মধুর উপাদান। পরের প্রশ্ন, স্টক ও সিয়ন কি? তো দেখো, এর উত্তর এখানে তোমাদের ডিসপ্লে করা হলো। এর উত্তর তোমরা লিখে নিও। স্টক আর সিয়ন দুটোর সংজ্ঞাই কিন্তু এখানে লেখানো হয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। কলেরার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখানো হয়েছে ভিব্রিও কলেরি, আর ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তো এরকম ম্যালেরিয়ার বিভিন্ন প্রজাতি আছে, সেক্ষেত্রে আমরা সুবিধার্থে আমরা প্লাজমোডিয়াম কথাটাই শুধু ব্যবহার করি, যেহেতু অনেক রকম প্রজাতি আছে, তার জন্য একসঙ্গে বোঝানোর জন্য প্লাজমোডিয়ামটা ব্যবহার করি। পরেরটা দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে, জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? তো দেখো, কেন উৎকৃষ্ট তার কারণগুলি নিচে আলোচনা করা হচ্ছে। কি কি পয়েন্টের ভিত্তিতে লেখানো হয়েছে? মাটির স্বাস্থ্য উন্নয়ন, অণুজীবের কার্যকলাপ বৃদ্ধি, পুষ্টি উপাদানের সরবরাহ, পরিবেশ বান্ধব, আর মাইক্রো নিউট্রিয়েন্টের সরবরাহ। এইসব বিষয়ের উপর এর উত্তরে লেখানো হয়েছে, তোমরা একইভাবে এর উত্তরে লিখে নেবে। পরের প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? আর ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? তো প্রথমে দেখো, ডিপ লিটার পদ্ধতি সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। মুরগি পালনের একটি পদ্ধতি যেখানে মুরগির ঘরের মেঝেতে কাঠের গুঁড়ো, ধানের তুষ, খড় বা অন্যান্য শোষক পদার্থ পুরু স্তরে বিছিয়ে দেওয়া হয়। এই স্তরটি মুরগির মলমূত্র শোষণ করে এবং ধীরে ধীরে ফার্মেন্টেশনের মাধ্যমে জৈব সারে পরিণত হয়। এই পদ্ধতিতে লিটার শুষ্ক ও আলগা থাকে এবং এটি মুরগিদের উষ্ণতা প্রদান করে। ঠিক আছে, এবার দেখো, ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয় তার উত্তরটা পরের স্লাইডে লেখানো হয়েছে। দেখো, বাণিজ্যিক ডিম উৎপাদনের জন্য ব্যাটারি খাঁচা ব্যবহার করা হয়, কারণ এটি, দেখো এই পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আমি আর পড়ছি না। শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কি? প্রথমে দেখো, শস্য আবর্তনের সংজ্ঞা লেখানো হয়েছে, বা ফসল চক্র যাকে বলছে। আর এর গুরুত্ব কতগুলো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। মাটির উর্বরতা বৃদ্ধি, রোগ ও পোকা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ, আগাছা নিয়ন্ত্রণ, আর রাসায়নিক সারের ব্যবহার কমানো। এইসব পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে একদমই ভুলবে না। আর তোমরা তোমাদের বইটা আগে খুঁটিয়ে পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে যাবে। তোমাদের জন্য আমি চ্যাপ্টারের সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তাই জন্য তোমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।